সুপার পাওয়ার আমেরিকাকে যুদ্ধে পরাস্ত করার মতো এত বড় একটা ঐতিহাসিক সাফল্য পেয়েছে ইরান, যা মুসলিম বিশ্বের কাছে গত 200 বছরের ইতিহাস ঘেটেও এইরকম দ্বিতীয় সাফল্য খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুসলিম সমাজের মাঝে ইরানের এই বিজয় উদযাপনের অপেক্ষা আশঙ্কা আরো অনেক বেশি, কারণ এখনো ইসরায়েলকে ভয় করা। যে ইসরায়েল গত 78 বছর ধরে যেভাবে মধ্যপ্রাচ্যে ধ্বংস চালিয়েছে, আরব রাষ্ট্রগুলোকে পরাস্ত করে ইচ্ছা মতো গণহত্যা চালিয়েছে, ফলে মুসলিম বিশ্বের কাছে ইসরায়েল একটা মনস্তাত্ত্বিক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, ফিয়ার সাইকোসিস হয়ে গিয়েছে। যদিও ইরানের এই বিজয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমেরিকার সাম্রাজ্যের দিন শেষ। আগামী পৃথিবীতে মুসলিম জাতির জন্য অপার সুযোগ এবং সম্ভাবনার দিন উজ্জ্বল হচ্ছে। একদিকে সুপার পাওয়ারের পতন, অপরদিকে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সম্পর্কের যে ফাটল তৈরি হয়েছে, সেই ফাটল নিঃসন্দেহে ইরানের বিজয়ের সবচাইতে বড় একটা সাফল্য। কারণ ইসরায়েল এবং আমেরিকা এই দুই রাষ্ট্র মিলিতভাবেই গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল। তাই যখন এই দুই মহাশক্তি ইসরায়েল এবং আমেরিকা তারা নিজের যখন দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, তার 16 আনা সুফল এবার আসবে মুসলিম সমাজের কাছে, যদি এই মুহূর্তে আরব বিশ্ব ইরান মিলিতভাবে যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারে। তবে এই প্রেক্ষিতে আমাদের যেটা বুঝে নেওয়া দরকার, যে ইসরায়েল এই মুহূর্তে বেপরোয়াভাবে আমেরিকার বিরুদ্ধে নতুন করে গুটি সাজাতে শুরু করেছে। কারণ ইসরায়েলে আমেরিকার যে দূত মাইক হাকাবি, ডোনাল্ড ট্রাম্প যেমন দাবি করেছিলেন যে আমেরিকা ছাড়া ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্বই নেই, ঠিক একই কথার প্রতিধ্বনি করেছেন আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। আর তার উত্তরে আমেরিকার ইসরায়েলি দূত তিনি আবার পাল্টা দিলেন ইসরায়েলের হয়ে। তিনি বললেন ইসরায়েল রাষ্ট্র ছাড়া আমেরিকার অস্তিত্ব নেই। এত বড় স্পর্ধা তিনি দেখালেন, তার কারণ কি? গত 50 বছরের অধিক সময় ধরে আমেরিকাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে আসছে মধ্যপ্রাচ্যের দখলদার এই আণুবীক্ষণিক ইসরায়েল নামক জনপদ। আর ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছেন, এমনকি ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে একটার পর একটা বাইট দিচ্ছে, তখন ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী এখন বেপরোয়াভাবে চাইছে ইরান আমেরিকার চুক্তি যাতে ভেস্তে যায়। এই জন্যই নতুন উদ্যমে লেবাননে গণহত্যা শুরু করেছে, এই প্রত্যাশায় যে ইরান তাহলে নতুন করে পাল্টা আক্রমণ করবে ইসরায়েলের উপরে, এবং আমেরিকা এবং ইসরায়েল তাদের যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটাকে তারা মিটিয়ে নেবে, এবং পুরনো দিনে যেভাবে ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করে এসছে, সেই নিয়ন্ত্রণ আবারও ইসরায়েলের হাতে ফিরে আসবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমেরিকা যুক্তরাষ্ট্রকে ইসরায়েল কিভাবে গত 50 বছরের অধিক সময় ধরে নিয়ন্ত্রণ করে আসছে, বিশেষ করে তার জায়নবাদী দর্শনের মাধ্যমে। ইসরায়েল তার জায়নবাদী দর্শন আমেরিকায় প্রতিষ্ঠা করেছে মূলত 4 রকম পদ্ধতির মাধ্যমে। সেটা আমরা বলতে পারি, 1 নম্বর, আমেরিকার যে রাজনৈতিক পরিকাঠামো, পলিটিক্যাল যে সিস্টেম রয়েছে, সেই পুরো রাজনৈতিক ব্যবস্থাপনাকে ইসরায়েল কুক্ষিগত করে রেখেছে। বিশেষ করে আমেরিকার যারা রাজনীতিবিদ, যারা সেনেটর এবং কংগ্রেসম্যান হন, তারা প্রত্যেকেই প্রায় ইসরায়েলের কেনা গোলাম। 2 নম্বর বিষয়, আমেরিকার যত শক্তিশালী মিডিয়া হাউস রয়েছে, সেই সমস্ত মিডিয়া হাউস, সেখানকার এডিটর ইন চিফ, তাদেরকে কিনে নিয়ে গোটা পৃথিবীর ন্যারেটিভকে কন্ট্রোল করে আসছে ইসরায়েল। আর এই কারণেই বলছিলাম যে ইরানের বিজয় হবার পরও আমরা কিন্তু ভেতর থেকে আনন্দ অনুভব করছি না, আনন্দের চাইতে আশঙ্কা অনেক বেশি যে ইসরায়েল আবারও পুরনো স্বমহিমায় ফিরে আসবে, আমেরিকা এবং ইসরায়েল এক হয়ে যাবে, আবারও ইরানে এসে হামলা করবে, ইরানকে ধ্বংস করে দেবে। ওই ফোবিয়া থেকে আমরা কিছুতেই বেরোতে পারছি না। তার কারণ একটাই, যে গোটা বিশ্বের আপনি যেখানেই পা রাখবেন, সে সিনেমা, সাহিত্য, দর্শন, সংবাদ, সর্বত্র ইসরায়েলের এক ভয়াবহ উপস্থিতি। সেই কাজটা ইসরায়েল করে আসছে ন্যারেটিভ কন্ট্রোলের মাধ্যমে। তৃতীয়ত আমরা দেখব মানি কন্ট্রোল। আমেরিকার যে ব্যবসা বাণিজ্য এবং আমেরিকার নিয়ন্ত্রণে থাকা পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য কোথায় কত টাকা বিনিয়োগ হবে, তার পুরো বিষয়টা এতদিন ইসরায়েল থেকে নিয়ন্ত্রিত হয়েছে। হোয়াইট হাউসকে নিয়ন্ত্রণ করেছে তেল আবিব। তাই সেটা আমরা আজকের ভিডিওতে আমরা একটু তথ্য সহ দেখব, এবং পরিশেষে আমরা দেখব যে একটা ইভিল স্টেট, যার ন্যায় নীতি বলে কোনো আদর্শ নেই, সেই রাষ্ট্র ব্ল্যাকমেইল কিভাবে করতে পারে আমেরিকার মতো রাষ্ট্রকে, যার জ্বলন্ত উদাহরণ জেফ্রি এপস্টিন। গোটা পৃথিবী দেখেছে সেই হাড় হিম করা বাস্তব, যে ইসরায়েল রাষ্ট্র আমেরিকার রাজনৈতিক নেতা, আমেরিকার যারা বড় বড় বণিক, বড় বড় ব্যবসায়ী, তাদেরকে ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে, জায়নবাদের স্বার্থে কিভাবে ব্ল্যাকমেল করেছে, যাতে এতদিন ধরে ইসরায়েল এত গণহত্যা, একাধিক রাষ্ট্রের জমি চুরি করা, এত অন্যায় সত্ত্বেও
পৃথিবীর কোথাও তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠেনি। চলুন এবার আমরা দেখে নিই ইরান যুদ্ধে আমেরিকা পরাস্ত হবার পর থেকে কি দ্রুততার সঙ্গে আমেরিকার সমাজ এবং রাজনীতিতে কি মারাত্মক পরিবর্তন এসেছে এবং তারা কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে মতামত প্রকাশ করছে, আর এরই ফলে আমেরিকায় এই মুহূর্তে জায়নবাদ হুড়মুড় করে ভেঙে পড়ছে। তবে আমেরিকার সমাজে জায়নবাদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরির কাজ শুরু হয়েছিল গাজা যুদ্ধের পর থেকে। গাজা যুদ্ধের বর্বরতা ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া শত চেষ্টা করেও গাজা যুদ্ধের যে ভয়াবহতা, যেখানে আমেরিকা এবং ইসরায়েল গণহত্যার জন্য সমানভাবে দায়ী ছিল, সেই ঘটনাকে চেপে রাখতে পারেনি। আমেরিকার বিবেকবান মানুষ তারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন। তারপরে আমরা দেখছিলাম জোহরান মামদানি, প্রথম আমেরিকার কোনো রাজনৈতিক নেতা যিনি নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচিত হলেন। ধর্মীয় পরিচয়ে তিনি মুসলমান এবং রাজনৈতিক দর্শনে তিনি সোশ্যালিস্ট। এবং সেই জোহরান মামদানি তিনি প্রথমবারের মতো বলেছিলেন ভোটে জেতার পর তিনি ইসরায়েল যাবেন না, নিউ ইয়র্কেই থাকবেন। এসব সত্ত্বেও তিনি নিউ ইয়র্কের মেয়র হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা পৃথিবীকে, যে তিনিই দেখিয়েছিলেন যে জায়নবাদের বিরুদ্ধে লড়াই করেও আমেরিকায় সফল হওয়া যায়। পরিশেষে ইরান যুদ্ধে যখন আমেরিকা পরাস্ত হলো, তখন ইসরায়েলি যে রাশ, এতদিন ধরে ইসরায়েল যে আমেরিকাকে নিয়ন্ত্রণ করে আসছিল, সেই নিয়ন্ত্রণে কিন্তু একটা ফান্ডামেন্টাল চেঞ্জেস আসলো। তবে ইসরায়েলের কর্তৃত্ব খর্ব হওয়াকে বুঝতে গেলে এতদিন ইসরায়েল কিভাবে আমেরিকাকে নিয়ন্ত্রণ করতো সেটাও বোঝা খুব জরুরি। চলুন শুরু করা যাক। প্রথমেই চলুন আমরা দেখে নিই ইসরায়েল আমেরিকার রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে। তা বর্তমানে আমেরিকায় যে 535 জন কংগ্রেসম্যান রয়েছেন, তাদের মধ্যে 281 জন ইসরায়েলের কাছ থেকে টাকা নিয়েছে, তার ভিডিও ফুটেজ সহ একাধিক প্রমাণ রয়েছে। আর সেই সত্য এখন আমেরিকার সমাজের কাছে দিনের মতো পরিষ্কার। আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ সংস্থা যারা এই তথ্যকে ফাঁস করেছে। আপনারা দেখুন যে আমেরিকায় 50টা প্রদেশ থেকে 2 জন করে সেনেটর নির্বাচিত হন, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাতে। সেই 100 জন সেনেটরদের মধ্যে 80 জন সেনেটরকে ইসরায়েল কিনে ফেলেছিল ভোটের আগেই। এবং মজার কথা কি দেখুন, আমেরিকার যে প্রধান দুটি রাজনৈতিক দল, ডেমোক্রেটিক, রিপাবলিকান, এই দুই দলেরই সমস্ত বিজয়ী যারা ক্যান্ডিডেট, এমপি, সেই লোকসভা কিংবা রাজ্যসভা, উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ, এই দুই কক্ষের যত জনপ্রতিনিধি নির্বাচিত হন আমেরিকার সরকারে, তারা আদতে হচ্ছেন ইসরায়েলের মানুষ। ইসরায়েল মানুষ এই অর্থে ইসরায়েলের টাকায় তারা ভোট প্রচার করেন এবং ভোটে বিজয়ী হয়ে এসে তারা ইসরায়েলের স্বার্থেই কাজ করেন। অতএব আমেরিকাতে যত রাজনৈতিক নেতাকে আপনি দেখতে পাচ্ছেন বা এতদিন যারা কাজ করেছেন আমেরিকায়, তারা আসলে প্রত্যেকে ইসরায়েলকে সেবা করে এসেছে, ইসরায়েল ফার্স্ট পলিসিকে তারা ফলো করে এসেছে। তার কারণ একটাই, যে তারা ভোটে দাঁড়ানোর পর থেকে তারা ভোটে জয়ী হবে না পরাজিত হবে সেটা ঠিক করে ইসরায়েল লবি। কারা? ইসরায়েলের এইপ্যাক, সবচাইতে শক্তিশালী জায়নবাদী লবি। আমেরিকার অভ্যন্তরের রাজনৈতিক যে ছক যারা নির্ণয় করে তারাই হলো এইপ্যাক। এইপ্যাক ছাড়াও আমেরিকার অভ্যন্তরে আরো অসংখ্য জায়নবাদী সংগঠন রয়েছে, ইউনাইটেড ডেমোক্রেটিক প্রজেক্ট, এরাও টাকা দিয়ে আমেরিকার এমপিদের কেনাবেচা করে। 2024 সালের একটা রিপোর্ট দেখে নিন। 2024 সালে এইপ্যাক এবং ইউনাইটেড ডেমোক্রেটিক প্রজেক্ট, ইসরায়েলি জায়নবাদী এই দুটি সংস্থা আমেরিকার এই এমপিদের কিনতে খরচ করেছিল 78.1 মিলিয়ন। এক ভয়ঙ্কর বৃহৎ একটা টাকা। এই টাকা কেবল এই দুটি সংস্থা, এইপ্যাক এবং ইউডিপি, এরা খরচ করেছিল। এছাড়াও প্রো ইসরায়েল আমেরিকা, ডেমোক্রেটিক মেজরিটি ফর ইসরায়েল, নরপ্যাক, ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল, আরো 10টি সংস্থা রয়েছে যারা সরাসরি আমেরিকার রাজনৈতিক নেতাদেরকে ঘোড়া কেনাবেচার কাজের সঙ্গে যুক্ত আছে। তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, এই তথ্য এতদিনকে আমেরিকার সাধারণ মানুষ জানতেন না? 2024 সালের আগে, বিশেষ করে 23 সালে যখন গাজা যুদ্ধ শুরু হলো, তার আগে আমেরিকার সাধারণ মানুষ খুব একটা এই সব জানতেন না যে ইসরায়েল আমেরিকার রাজনীতিকে এইভাবে নিয়ন্ত্রণ করে। সেই সময়ে গাজা যুদ্ধের সময় আমরা দেখলাম ট্র্যাক এইপ্যাক এবং ওপেন সিক্রেট, এই দুটি সংস্থা ক্লোজলি মনিটর করে আমেরিকার যত গোপন তথ্য একটার পর একটা তথ্য ফাঁস করা শুরু করলো এবং জনগণের সামনে নিয়ে আসা হলো যে এই রাজনৈতিক নেতা আমেরিকায় যারা সেনেটর, যারা কংগ্রেসম্যান, এমনকি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট, এরা আসলে কারা? এরা প্রত্যেকে ইসরায়েলের কাছ থেকে টাকা খেয়ে এরা আমেরিকার মাটিতে রাজনীতি করছে ইসরায়েলের স্বার্থকে পূর্ণ করবার জন্য। আর এই কারণেই ইসরায়েলি গণহত্যা দেখার পরেও আমেরিকা চোখে কালো টেপ বেঁধে রাখে, ইউরোপ চোখের টেপ বেঁধে রাখে। তারা কোনোদিনও সত্য কথাকে সত্য বলে স্বীকার করতে অতীতে সাহস করেনি। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে আমেরিকাতে টিকটক বড় ভূমিকা পালন করেছিল এই ইসরায়েলি এই ষড়যন্ত্রকে ফাঁস করার ক্ষেত্রে। তাই এই মুহূর্তে আমেরিকার অভ্যন্তরে সেভ আমেরিকা,
এই আন্দোলন জোরদার হচ্ছে যে আমেরিকায় যে সমস্ত রাজনৈতিক নেতা তাদের সঙ্গে যদি ইসরায়েলের যোগ থাকে, জনগণ সেই সমস্ত নেতাদের আর ভোট দিতে প্রস্তুত নয়, কারণ তারা চাইছে আমেরিকা ফার্স্ট পলিসি নিতে হবে, রাজনৈতিক নেতাদের আমেরিকাকে আগে আনতে হবে, ইসরায়েল নয়। তাই যে মেজর প্রজেক্ট এতদিন ইসরায়েল কাজে লাগিয়ে আসছিল আমেরিকাকে গোলাম বানিয়ে রাখার ক্ষেত্রে, সেই পুরো কাঠামোটাই কিন্তু এই মুহূর্তে ভাঙতে বসেছে। বিশেষ করে বললাম গাজা যুদ্ধের পর থেকে, এবং এই মুহূর্তে ইরান যুদ্ধে পরাস্ত হবার পর আমেরিকার মানুষ স্পষ্টতই বুঝে গেছে যে তাদের আসল শত্রুকে, তাদের শত্রু যে ইসরায়েল, সেটা জনগণ, বিশেষ করে বড় অংশের যুবক যারা ভোটার, তারা এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর। তাই আগামী দিনে যারা আমেরিকায় রাজনীতি করবে তাদের মডেল হবে জোহরান মামদানি, যে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েও ভোটে জেতা যায়। এমনকি কদিন আগে নিউ ইয়র্ক শহরে ৭৮তম ইসরায়েল দিবস যখন উদযাপন হলো, যেখানে নিউ ইয়র্কের মেয়ররা আশাটাই দস্তর, সেই সাহসী বীর মামদানি তিনি দেখিয়ে দিলেন যে ইসরায়েলের হয়ে তিনি কোনো অনুষ্ঠানে যাবেন না, যাননি। তাই আগামী দিনে এইরকম হাজার জোহরান মামদানি আমেরিকাতে তৈরি হতে যাচ্ছে। অতএব ইসরায়েলের ভরাডুবি শুধু সময়ের অপেক্ষা, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। চলো দেখেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ কূটপন্থা যেটা ইসরায়েল ফলো করে আসছিল আমেরিকার মানুষকে বোকা বানানোর জন্য, আমেরিকার মানুষকে ঘাস খাওয়ানো কাজ করছিল ইসরায়েল। তার এক নম্বর রাস্তা বাই মিডিয়া। আপনার ভারতবর্ষই বলুন, বাংলাদেশ বলুন, পৃথিবীর অধিকাংশ দেশেই সরকার সেই দেশে যে মিডিয়া হাউস, যাকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে বিকৃত করা, সরকারের বিরুদ্ধে প্রশ্ন না করতে দেওয়া, এমনকি সরকার যদি ভুল পদক্ষেপ গ্রহণ করে তার প্রশংসা করা, এটাই হচ্ছে অধিকাংশ মিডিয়া হাউসের কাজ। আর সেই কাজ মডেল কিন্তু শুরু হয়েছিল আমেরিকাতে, যাকে বলা হয় গণতন্ত্রের পীঠস্থান, গণতন্ত্রের জন্মভূমি। সেই পিতৃভূমিতেই ইসরায়েল গণতন্ত্রের দফা রফা করে দিয়েছে অনেক আগে। এভাবে মিডিয়া হাউসগুলোকে কিনে নিয়ে CNN, CBS, ফক্স নিউজ, এক্সিওস, যত কাগজের কথা বলবে, এমনকি ওয়াশিংটন পোস্ট কিংবা নিউ ইয়র্ক টাইমস, এমনকি ওয়াল স্ট্রিট জার্নালের মতো কাগজ, তাদেরকেও ইসরায়েল কিনে রেখেছে। ফলে আমেরিকার মানুষ দেশের রাজনৈতিক নেতাদের যে দুর্নীতি এবং তাদের ইসরায়েলের পকেট ভর্তি করা, তাদের গণহত্যাকে চেপে রাখা, দেশ বিরোধী কার্যকলাপের কোনো খবর দেশবাসী কোনোদিন পায়নি, কারণ আমেরিকা তাদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছিল। ঠিক যেভাবে আমরা জানি অধিকাংশ গণতান্ত্রিক দেশে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যখন সরকার হরণ করে, তখন মিডিয়া সেই সরকারের প্রশংসায় পঞ্চমুখ, এমনকি বিরোধী রাজনৈতিক নেতাদের প্রশ্নের সম্মুখে দাঁড় করানো হয়, সরকারকে নয়। এক পরিহাস। এবং দুই নম্বর ভয়ঙ্কর দানবীয় পথ যেটা ইসরায়েল এতদিন ধরে অনুসরণ করে আসছিল, সেটা হলো কিল জার্নালিস্ট। যে সমস্ত সাংবাদিক তাদের বিবেককে, তাদের কলমকে বিক্রি করে না, তাদেরকে খুন করো। এটাই হচ্ছে ইসরায়েলের পথ। বিশেষ করে গাজা যুদ্ধের যে বিভৎসতা, নিরীহ শিশুদেরকে খুন করা, সেই শিশুদের খুন করার কিছু ছবি বিশ্ব সংবাদ মাধ্যমে যারা ছড়িয়ে দিয়েছিলেন, সেই সমস্ত সাংবাদিক যারা নিজেদের প্রাণকে বাজি রেখে গাজা ভূমিতে কাজ করছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন ফিলিস্তিনি সাংবাদিক। সেই সমস্ত সাংবাদিকদেরকে বাছাই করে টার্গেট করে খুন করেছে ইসরায়েল। 2025 সালে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত সাংবাদিক খুন হয়েছেন, তার 2/3 সাংবাদিককে খুন করেছে কেবলমাত্র ইসরায়েল রাষ্ট্র। লক্ষ্য ছিল একটাই, যে সমস্ত সাংবাদিক প্রাণে বেঁচে আছে তারা যেন সত্য খবর করার সাহস না করে, আর যারা সাহস করছে তাদেরকে শেষ করে দাও। ফলে প্রাণপণ চেষ্টা করেছে ইসরায়েল তাদের গণহত্যার ছবি যেন কোনোভাবেই পৃথিবীবাসীর কাছে না পৌঁছায়। তারা সেই পুরনো গান, হোলোকস্টের গান শুনিয়ে, অ্যান্টিসেমিটিক কন্টেন্টের ভয় দেখিয়ে সমস্ত সাংবাদিকদেরকে চুপ রাখতে চেয়েছে এবং গোটা পৃথিবীকে তারা বলতে চেয়েছে তারা হচ্ছে ভিকটিম, তারা অত্যাচারের শিকার হয়েছে অতীতে, সুতরাং তারা যে অন্যায় করছে সেটা আসলে অন্যায় নয়। তৃতীয়ত, ক্রিয়েট ল অফ অ্যান্টিসেমিটিজম টু কন্ট্রোল 47 কান্ট্রিজ। এই ইসরায়েল রাষ্ট্র ইউরোপীয় মহাদেশের 32টি রাষ্ট্র মিলে পৃথিবীর মোট 47টি দেশের সংবিধানে তারা একটা ক্লজ ঢুকিয়ে রয়েছে। ক্লজটা কি? অ্যান্টিসেমিটিজম ল। সেটা কি? ইহুদিদের বিরুদ্ধে, বিশেষ করে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করা যাবে না। মন্তব্য করলেই তাকে হাজতবাস করতে হবে, তাকে নানানভাবে আইনি হেনস্থার শিকার হতে হবে, আর সেটা সংবিধানের একটি নির্দিষ্ট ধারা। তাই অ্যান্টিসেমিটিজম ল এর মাধ্যমে ইসরায়েল গোটা পৃথিবীর একটা বড় অংশের মানুষের মুখকে তারা বন্ধ করে রেখেছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলা যাবে না, না কোনো সাংবাদিক, না কোনো রাজনৈতিক নেতা। যখনই কোনো রাজনৈতিক নেতা, কোনো সাংবাদিক মুখ খুলেছে, জানবেন তার কেরিয়ার শেষ। চলুন আরো একটি বিষয় দেখে নিই আমরা। ফ্রম কার্টুন টু সিনেমা, দ্য ইসরায়েলি লবি শেপড দেয়ার ন্যারেটিভ। যে ন্যারেটিভের কথা আমরা বলছিলাম, মিডিয়া হাউসকে তো নিয়ন্ত্রণ করছেই, পাশাপাশি কার্টুন, বাচ্চারা যে সমস্ত কার্টুন দেখে, এমনকি হলিউডের মেগা বাজেটে যেসব সিনেমা,
এই প্রতিটা ক্ষেত্রেই দেখা যাবে যে জায়নবাদ যে দর্শন তার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। মনের অজান্তে পশ্চিমী দুনিয়ার মানুষদের মনে এই ইসরায়েল সম্পর্কে একটা পজিটিভ ভাবনা এবং আরব দুনিয়া সম্পর্কে একটা ঘৃণা, ইসলামোফোবিয়ার জন্ম দিয়েছে এই সমস্ত কন্টেন্ট, যাতে ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালাতে পারে। গণহত্যা চালালেও ইসরায়েলের বিরুদ্ধে কোনো ক্ষোভ তৈরি হবে না, সেই চেষ্টাই করে আসছিল ইসরায়েল। আপনারা এও দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়া সেন্সরশিপ, যেখানে সেন্সরশিপ হওয়ার কথা নয়, এই সেন্সরশিপকে মুক্ত করবার জন্যই সোশ্যাল মিডিয়ার আবির্ভাব, ইউটিউব, ফেসবুক, গুগল। কিন্তু আমরা নিজেরাও ভুক্তভোগী যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব বা ফেসবুকে আমরা যেখানে মুক্ত কণ্ঠে আলোচনা করতে গিয়েছি, আমাদের অনেকগুলো ভিডিও আটকে গেছে, পলিসি ভায়োলেশন হয়েছে, যাতে করে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কন্টেন্ট না বানায়। সেই চেষ্টা কিন্তু ফেসবুক এমনকি ইউটিউব তারাও চালাতে বাধ্য হয়েছে, কারণ আমেরিকার রাজনীতির একটা বাধ্যবাধকতা ছিল। কারণ ইসরায়েলের লবি এত শক্তিশালী, এমনকি এই কোম্পানির মালিক ইউটিউব বা গুগল, তাদের মালিক ল্যারি পেজ, যিনি ধর্মীয় পরিচয়ে একজন ইহুদি। ফেসবুকের মালিক জাকারবার্গ, তিনিও ধর্মীয় পরিচয়ে ইহুদি। স্বাভাবিকভাবে তাদের ওপর কিন্তু একটা প্রকাণ্ড চাপ ছিল ইসরায়েলের পক্ষ থেকে, তারা যেন ইসরায়েলের হয়ে কাজ করে, ব্যবসায়িক স্বার্থ তারা কাজ করতে প্রস্তুত। দ্বিতীয়ত চাপও ছিল, ফলে গোটা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলাটা অত্যন্ত কঠিন দুরূহ একটা কাজ ছিল। তবে এই এত বড় পাহাড়, শক্তিশালী পাহাড়কেও ভাঙা সম্ভব হয়েছে এই গাজা জেনোসাইডের পর। যদিও ফিলিস্তিনিবাসীদেরকে এক বিরাট জীবনের মূল্য চুকাতে হয়েছে, আস্ত গাজা শহরকে ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েল, তারপরে 70,000-এরও অধিক মানুষ নির্বিচারে খুন হয়েছে, শিশু থেকে বৃদ্ধ। অন্তত এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে পশ্চিমী দুনিয়ার মানুষের ঘুম ভাঙতে শুরু করেছে, তাদের বিবেক জাগতে শুরু করেছে। অন্তত একটা বড় অংশের মানুষের, তারা মিটিং এর মিছিলে বেরিয়ে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে। আমরা দেখেছি সমুদ ফ্লোরিডাতে কিভাবে ইউরোপ আমেরিকার মানুষ দলে দলে এসেছে ওই ইসরায়েলি ব্লকেট ভেঙে গাজা ভূমিতে একটু ত্রাণ পৌঁছে দিতে। আর সেই সমস্ত ত্রাণ কর্মীদের উপর যখন এই বর্বর আইডিএফ সেনা অত্যাচার করেছে, তখন গোটা পশ্চিমী দুনিয়ায় তীব্র প্রতিবাদ হয়েছে। ফলে এই গাজা যুদ্ধ, ইসরায়েলি গণহত্যা গোটা পশ্চিমী দুনিয়ার মানুষকে ইসরায়েলের বিরুদ্ধে সচেতন করে তুলেছে। তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটাকে আমরা মানি কন্ট্রোল বলছি, সেই মানি কন্ট্রোল। ইলন মাস্কের মতো যত শক্তিশালী অর্থশালী বণিক ছিলেন আমেরিকার, ইউরোপের বা পৃথিবীর অন্যান্য দেশের, যারা আমেরিকার হোয়াইট হাউসের সাহায্যে আইন পাশ করিয়ে ব্যবসা করতেন, তারা একটা বিষয় খুব ভালো করে জানতেন, দ্য রোড টু ওয়াশিংটন গোজ থ্রু তেল আবিব। অর্থাৎ আপনি যদি হোয়াইট হাউস থেকে কোনো আইনি সুবিধা পেতে চান, আপনাকে হোয়াইট হাউসে গেলে হবে না, যেতে হবে সোজা তেল আবিব। এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধরতে হবে, কারণ এই বেঞ্জামিন নেতানিয়াহুর পকেটেই এতদিন আমেরিকার সমস্ত সেনেটর কংগ্রেসম্যানরা পড়া ছিল। ফলে এই বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যদি একবার ফোন করে দেন আমেরিকায় যে তার এই আইন পাশ করাতে হবে, ইলন মাস্ককে অমুক ব্যবসা দিতে হবে, তৎক্ষণাৎ ধরে নিতে হবে, সেই ব্যবসা কিন্তু ইলন মাস্ক পেয়েই যাবেন। শত চেষ্টা করে অন্য কোনো ব্যবসায়ী ওই ডিলটা কিন্তু আর পাবেন না। এই পথ এতদিন ধরে চলে আসছিল। এমনকি হোয়াইট হাউসের যিনি প্রেসিডেন্ট, তিনি চাইলেও কোনো আইন তিনি পাশ করাতে পারবেন না। তার দলের সেনেটর কিংবা কংগ্রেসম্যান প্রেসিডেন্টের কথা শুনবেন না, বরং তিনি ইসরায়েলি এই গণহত্যাকারী দানবের কথাতেই তিনি আইন পাশ করাবেন। স্বাভাবিকভাবেই বণিকদের যেহেতু কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাতীয় হয় না, তাদের কোনো মূল্যবোধ হয় না, কারণ টাকাই বণিকের মানদণ্ড। তাই বণিক হিসাবে তারা সব সময় ইসরায়েলকে প্রায়োরিটি দিয়ে এসছে, আর ইসরায়েল সেই ফায়দাই লুটেছে। কারণ এই সমস্ত বণিকদের কাছ থেকে অসৎ পথে সমস্ত তথ্য চুরি করেছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করেছে, আর ফুলে ফেপে উঠেছে এইপ্যাক এবং ইসরায়েলের হাজারো অর্গানাইজেশন, যারা আমেরিকাতে আরো শক্তিশালী হয়েছে এবং নতুন করে রাজনৈতিক নেতাদেরকে কৃতদাস বানিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইরান যুদ্ধে পরাস্ত হবার পর গোটা আমেরিকার মানুষের সামনে একটা ছবির মতো পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার রাজনৈতিক নেতারা ইসরায়েলের কথায় ওঠে আর বসে। ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করেছে কেবলমাত্র ইসরায়েলের চাপে পড়ে, বিবির চাপে পড়ে। সুতরাং এই নেতাকে আমাদের দেশে চায় না। তাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মাগা বেস সহ সাধারণ মানুষ ঝাঁকে ঝাঁকে রাস্তায় নেমেছে, প্রতিবাদে মুখর হয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা আজ বাধ্য হয়ে ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধ করতে শুরু করেছে। তারা এখন বুঝতে পেরেছে যে এই মুহূর্তে ইসরায়েলকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, আমেরিকাতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। সুতরাং আমেরিকা এবার চেষ্টা করছে, ইসরায়েলের প্রভাব আছে এমন কোন বণিককে তারা সুবিধা দেবে না। সুতরাং শেষ পর্যন্ত এই ইলন মাস্করা এখন তারা আইন পাশ করবার জন্য আর তেল আবিবে আসছেন না, সোজা আমেরিকায় যোগাযোগ করবেন এবং তারা ব্যবসা ফাঁদবেন। তাই এই লাইনটা কিন্তু পুরো কাটা পড়ে যাবে। তাই আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই ইসরায়েলের পতন নিশ্চিত হবে। আর ইসরায়েলে যে সমস্ত বণিক বাস করেন,
তাদের পালাতে দুদিন সময় লাগবে না। তাই সামনে যে 2 বৎসর আছে, সেই 2 বৎসর মানে 700 দিন। 700 দিন আসার আগেই অনেক বড় সড় ঘটনা ঘটে যাবে। পরিশেষে আমরা যে কথা ছোট্ট করে বলতে চাইছি, একটা হচ্ছে ব্ল্যাকমেইলের ক্ষমতা, দ্বিতীয়ত মার্ডার করার ইতিহাস। আমেরিকার ইতিহাসে আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি, যিনি আমেরিকায় চূড়ান্ত জনপ্রিয় ছিলেন, সেই জন এফ কেনেডির সময়েই ইসরায়েল ডিমোনা শহরে তারা পারমাণবিক বোমা বানানোর কাজ শুরু করেছিল। আর সেই খবর যখন জন এফ কেনেডির কাছে যায় 1961 সালে, তিনি ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেন গুরিয়েনকে বাধ্য করার চেষ্টা করেছিলেন যাতে করে আমেরিকার প্রতিনিধি দলকে ইসরায়েলে যেতে দেওয়া হয় এবং সেখানে পর্যবেক্ষণ করবার সুযোগ দেওয়া হয় যে সেখানে ইসরায়েল বোমা বানাচ্ছে কিনা। কিন্তু বেন গুরিয়েন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, কোনোভাবেই আমেরিকার প্রতিনিধি দলকে ডিমোনাতে আসতে দেননি। ফলে জন এফ কেনেডির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তিক্ততায় পরিণত হয়। পরবর্তীকালে আমরা দেখেছি 1963 সালে এই গুরিয়ন অর্ডার দেন মোসাদকে যে জন এফ কেনেডিকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হোক, এবং সেই হিসেব মতোই 1963 সালে বেন গুরিয়ন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন, কারণ কয়েক মাসের মধ্যেই সেই বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে। ঘটনা কি? আমেরিকার রুলিং প্রেসিডেন্ট তিনি 1963 সালের নভেম্বর মাসে অ্যাসাসিনেটেড হয়ে গেলেন। সুপারি কিলার তাকে খুন করে দিল। আমেরিকার রাষ্ট্রপতি তাকেও খুন করা যায়, আর সেই কাজে সরাসরি ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগে বিস্তারিত একটি বই লেখা হয়, বইয়ের নাম ফাইনাল জাজমেন্ট। মাইকেল কলিন্স পাইপার এই বই লেখেন এবং সেই বইতে প্রত্যেকটি প্রমাণ তিনি দিয়েছেন কেন তিনি এই দাবি করলেন। অন্যদিকে আমরা আরো 2 জন রাষ্ট্রপতির নাম বলবো। একজন জর্জ H.W. বুশ, অর্থাৎ জর্জ বুশের বাবা, তিনি এবং জিমি কার্টার, এই 2 রাষ্ট্রপতি এরাও ইসরায়েলের বিরোধিতা করার চেষ্টা করেছিলেন। কিন্তু একজন অর্থাৎ জর্জ H.W. বুশ তিনি অত্যন্ত জনপ্রিয় থাকা সত্ত্বেও 92 সালে তিনি জনপ্রিয়, পরবর্তী ইলেকশন যখন দাঁড়ালেন 93 সালে তিনি ভোটে হেরে গেলেন। আবার আমরা দেখি জিমি কার্টার, সেই জিমি কার্টার যিনি 100 বছরের আয়ু পেয়েছিলেন, আমেরিকার রাষ্ট্রপতি। জিমি কার্টার 2006 সালে একটি বই লিখেছিলেন, বইয়ের নাম প্যালেস্টাইন পিস নট অ্যাপারথাইড। ইসরায়েলের বিরুদ্ধে তার যে সমস্ত অভিজ্ঞতা হয়েছিল, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অশান্তির কারণ এবং বিশেষ করে ফিলিস্তিনি জনতার উপর যে অত্যাচার ইসরায়েল করে তার কিছু বর্ণনা দিয়েছিলেন তার বইতে। ফলশ্রুতি কি হয়েছিল? 2006 সালে তাকে রাজনৈতিকভাবে আইসোলেট করা হয় এবং 2011 সালে তার বিরুদ্ধে 5 মিলিয়ন ইউএসডির মামলা করে দেওয়া হয়। ফলে তার কেরিয়ারকে পুরো শেষ করে দেওয়া হয়। তাই এই মুহূর্তে যেটা বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল কি শেষ করে দেবে, নাকি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে শেষ করতে পারবেন? অতীতে যা আমেরিকান রাষ্ট্রপতিরা পারেননি সেটাকে এবার ডোনাল্ড ট্রাম্প করে দেখাবেন। তিনি যে ইতিহাস করতে চাইছেন সেই ইতিহাস কি তিনি করে যেতে পারবেন? তবে আমাদের বিশ্বাস, ডোনাল্ড ট্রাম্প পারুন আর নাই পারুন, তবে আগামীতে যে রাষ্ট্রপতিরা আমেরিকায় আসবেন তাদের হাতে ধারাবাহিকভাবে ইসরায়েলের ক্ষমতা হ্রাস হবে এবং ইসরায়েলের সঙ্গে আমেরিকার যে ফাটল সম্পর্কের এই ফাটল আর মেরামত হওয়া এক কথায় অসম্ভব। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য সকল দর্শক মণ্ডলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।